স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH বাংলায় কথা আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু যদি ধরা পড়ে যান আপনি, যদি ধরা পড়ে যান, তাহলে সেই বিদ্যার কোনো দাম থাকে কি? তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এই রাজ্যে তৃণমূল শাসক যা করার চেষ্টা করছে তা গোটা রাজ্যের মানুষের সামনে এত স্পষ্টভাবে চলে এসেছে যে তারা বুঝতে পারছে, রাজ্যের মানুষ বুঝতে পারছে যে এসআইআর আটকাতে মরিয়া তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পারলেন যে তা করা সম্ভব না, এবার ঘুরপথে কিভাবে এসআইআর হলে পরেও ভেতর দিয়ে কারচুপি করা যায়, ভেতর দিয়ে চুরি করা যায়, সেই কথাই, সেই পরিকল্পনা, সেই প্ল্যান চলছে এখন পুরোদমে। কেন বলছি? কারণ বিরোধী দলনেতা থেকে রাজ্যের বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি, প্রত্যেকের অভিযোগ, প্রত্যেকটা জায়গায় অভিযোগ যে এসআইআর যখন করা বন্ধ করা যাচ্ছে না, তখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কি চেষ্টা করছে? চুক্তিভিত্তিক কর্মী ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিএলও পদে এবং অন্যান্য পদে, যে পদগুলো প্রয়োজন সঠিক ভোটার তালিকা তৈরি করতে। অর্থাৎ যারা আপনার বাড়িতে যাবে, যারা নাম ঝাড়াই বাছাই করবে, যারা ফাইনাল লিস্ট তৈরি করে ওপরের তলায় পৌঁছে দেবে, তারাই যদি চুক্তিভিত্তিক তৃণমূল কর্মী বা তৃণমূল কংগ্রেসের লোক হয়, তাহলে তো চুরিটা একদম সোজা হয়ে যাবে। ভয়ঙ্কর অভিযোগ ইলেকশন কমিশনে গিয়ে করলো বিজেপি, সরাসরি জানালো চুক্তিভিত্তিক কর্মী এবং সক্রিয় তৃণমূল কর্মীদের নিয়োগ করা হচ্ছে একদম নিচু তলার বিএলও পদগুলোতে, যে পদগুলো মূলত দায়িত্ব থাকে রাজ্য প্রশাসনের হাতে। যদি এটাই হয় তাহলে ভয়ঙ্করভাবে ভোটার লিস্টগুলো তবে শাসক দলের নেতাকর্মীরা যারাই বাছাই করছেন একদম নিচু স্তরে। ভয়ঙ্কর প্রশ্ন উঠছে এই অভিযোগের ভিত্তিতে। নড়ে চড়ে বসেছে ইলেকশন কমিশন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর হলো ইলেকশন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে তোড়জোড়, এসআইআর শুরু হবে বঙ্গে এবং ফাইনাল ডেট জানিয়ে দেওয়া হবে। চাপে পড়ে নিয়োগ তো করছে রাজ্য সরকার সমস্ত পদগুলোতে, বিএলও থেকে শুরু করে অন্যান্য পদ, কিন্তু নিজেদের লোক নিয়োগ করছে। এইভাবে চুরি হবে প্রকাশ্যে, আর সেটা হতে দেওয়া সম্ভব? প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। বাংলাদেশ, চট্টগ্রাম। আমরা ভোটের সময় এসে থাকি ইন্ডিয়াতে। আমার বাড়ি সাতক্ষীরা বাড়ি, পার্টি ডাকে প্রত্যেকে ভোট দিয়ে যাই। রোহিঙ্গাদের এনে ইটভাটা চালাতো আর পুরো একটা পাড়া তৈরি করে ফেলেছে, আকঞ্জি পাড়া। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু উল্লেখযোগ্য বিষয় 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে যদি এসআইআর এর প্রক্রিয়া শেষ করতে হয় পশ্চিমবঙ্গে, তাহলে অক্টোবরের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করতে হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। এসআইআর নিয়ে মঞ্চে মঞ্চে রাজনৈতিক বিরোধিতা, ভুল বোঝানোর প্রচারের আয়োজন চূড়ান্ত ছিল নিঃসন্দেহে, কিন্তু এসআইআর যে হবেই তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনেও ছিল না। তিনি দিব্য বুথ লেভেল অফিসার নিয়োগ করেই যাচ্ছিলেন। দেখা যাচ্ছে যে ভাবের ঘরে এসআইআর নিয়ে চুরি করছে তৃণমূল। যদি তৃণমূল কংগ্রেস এসআইআর যুক্ত না হয় তাহলে বিএলএ 1 আজই প্রত্যাহার করে নি। আর যদি বিএলএ 1 নিযুক্তি তারা ইতিমধ্যে 7টি জেলাতে দিয়ে থাকে, তার অর্থ হচ্ছে আসলে মানুষকে তারা বোকা বানাচ্ছে। সুপ্রিমো থেকে শুরু করে দলের ছোট বড় মেজর সেজ নেতা বলেছিল পশ্চিমবাংলায় এসআইআর হতে দেবো না, তারা আজকে কোথায়? মানে একদিকে বলছে স্টেজে এসআইআর হতে দেবো না, আর উল্টো দিকে চিফ সেক্রেটারি নিদান দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন দ্রুততার সাথে এসআইআর যাতে হয় সেই জন্য 600 শূন্যপদ পূরণ করতে হবে।
এসআইআর নিয়ে বিরোধিতা যে আদতে লোক দেখানো তাতে কোনো সন্দেহ নেই আর, কিন্তু গন্ডগোল অন্য জায়গায়। এসআইআর এ ভুয়ো ভোটের জারি জুরি বন্ধ হবে, টের পেয়েই এবার অন্য খেলা। 90,000 বুথ আমি যদি ধরি তাহলে 90,000 বিএলও। রাজ্য সরকারের তার 5 থেকে 5.5 গুণ বেশি স্থায়ী কর্মচারী। এটা কি হলো, হঠাৎ উদাও? পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও ওই গ্রামে প্যারা টিচার, ভোকেশনাল পার্ট টাইমারকে বিএলও করেছে। আমি তালিকা সংগ্রহ করছি, আমার কাছে অনেক তালিকা এসে গেছে, এবং ইলেকশন কমিশনকে বলবো বিএলওদের তালিকা বুথের নাম দিয়ে পাবলিশ করে দিন। বিরোধী দলনেতার অভিযোগ মানলে চুক্তিভিত্তিক কর্মী ঢুকিয়ে দেওয়া হচ্ছে একেবারে তৃণমূল স্তরে, যাতে অনায়াসে ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দেওয়া যায়। অর্থাৎ গোড়াতেই গলদের অনন্ত সুযোগ, যেন তেন প্রকারেণ ভুতুড়ে ভোটার পোষার আপ্রাণ চেষ্টা। কিন্তু কেন মানুষ পাশে নেই টের পেয়েই কি এত মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক বাংলা। এসআইআর হতে দেব না, ইয়ে কানুন হাম নেহি হোনে দেঙ্গে চিৎকার করে মঞ্চে মঞ্চে গিয়ে বলা, এগুলো সবই লোক দেখানো ছিল। এখন এটাই স্পষ্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হচ্ছে। কারণ আপনার প্রশাসন, আপনার সরকার, যেমনটা জগন্নাথ চট্টোপাধ্যায় প্রতিবেদনে বলছিলেন যে প্রত্যেক জায়গায় যেখানে যেখানে কর্মী নিয়োগ করা প্রয়োজন এসআইআরের জন্য তা করা শুরু করে দিয়েছে। চাপের মুখে আপনি বুঝে গিয়েছেন এসআইআর আটকানো সম্ভব নয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যেখানে বুঝে গিয়েছেন এসআইআর করা আটকানো সম্ভব নয়, আপনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন চিৎকার করে করে, এ রাজ্যে এসআইআর হবে না, পদত্যাগ করে দেওয়া উচিত, এসআইআর কোনো মতেই করতে দেব না। এসআইআর হচ্ছে, কিন্তু এবার পরিকল্পনাটা হয়তো আরো ভয়ঙ্কর। যে অভিযোগ উঠে আসছে, শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন, বিজেপি যে অভিযোগ করছে যে এসআইআর তো হচ্ছে, কিন্তু একদম নিচু স্তরে যে বুথ লেভেল অফিসারদের নিয়োগ করা হচ্ছে, যে অফিসারদের নিয়োগ প্রক্রিয়া এ রাজ্য সরকারের হাতে রয়েছে, সেই এসআইআর এর একদম বুথ লেভেল বা শিকড় লেভেলের কর্মী যারা রয়েছে, তৃণমূল স্তরে যারা রয়েছে, সেই বিএলও কাদের নিয়োগ করা হচ্ছে? পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে। এবং বিজেপি তো আরো বলছে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়োগ করে সেই কাজ করানো হচ্ছে, যাতে লিস্টটা যারা তৈরি করছে তাদের হাতে একদম তৃণমূল স্তরেই কারচুপিটা করে ফেলা যায়। অর্থাৎ চুরিটা যদি বেস লেভেলেই হয়ে যায় তাহলে তো কেল্লা ফতে। আজকে কিশোলার অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, সংশোধনে পুষতে ভুল বিএলও সেই যাকে চায় তৃণমূল। তৃণমূল চাইলে রাজ্য সরকারের, রাজ্য প্রশাসন, তৃণমূলের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তারা বিএলও হবে এবং বাকিরা হবে না। এবং সেই কারণে এখনো পর্যন্ত এফআইআর হয়নি তাদের নামে, যাদের নামে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, যেটা আদালত পর্যন্ত গিয়েছে। অর্থাৎ বিএলওদের বিরুদ্ধে দোষ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে এফআইআর করা যাবে না। তার কারণ যদি এফআইআর করা হয় তাহলে কান টানলে মাথা আসে, একদম ওপর পর্যন্ত টান পড়বে। তাই কি চুরিটা প্রকাশ্যে হবে আর কেউ কিছু বলতে পারবে না? প্রশ্ন করবো আজ কিশোলার অগ্নিবাণ এবং যাব এই মুহূর্তে হাই ভোল্টেজ ডিবেটে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছে যাব এবং প্রশ্ন করব তাহলে উপায় কি একটি স্বচ্ছ ভোট করানোর। আমার সঙ্গে রয়েছেন দীপ্তাশ্ব যশ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে সৌরভপ্রিয় দত্ত রয়েছেন, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, সন্ময় ব্যানার্জি রয়েছেন, সাংবাদিক এবং ইউটিউবার কাশেম আলী রয়েছেন, রাজনৈতিক কর্মী, অরিত্র দত্ত বণিক রয়েছেন, অভিনেতা এবং বিশ্লেষক। আমি প্রথমে সন্ময়দার কাছে যাব, আমি ব্যাপারটা একটু বুঝতে চাইবো। সন্ময় ব্যানার্জি, আমার প্রশ্ন হচ্ছে, এই ভয়ঙ্কর একটা অভিযোগ উঠছে যে যারা একদম বুথ লেভেল অফিসার, যাদের হাত থেকে লিস্ট তৈরি হবে, যারা বাড়ি বাড়ি যাবে, যাদের হাত থেকে পুরো ব্যাপারটা স্টার্ট হচ্ছে, ইনিশিয়েট হচ্ছে, সেই কর্মীরা যদি সক্রিয় তৃণমূল কর্মী হয় কিংবা চুক্তিভিত্তিক কর্মী হয়, অর্থাৎ তারা যদি সেটাই করে যা তৃণমূল চায়, তাহলে তো স্বচ্ছ ভোট হওয়া সম্ভবই না, এসআইআর হলেও সম্ভব না। সন্ময় ব্যানার্জি। দেখো কিশোরা, একটা কথা বলি, এসআইআর এর মূল লক্ষ্যটা কি? পরিচ্ছন্নতা। তো সেই পরিচ্ছন্নতার জায়গাটাই যদি অপরিচ্ছন্ন করে রাখে একটা দল, একটা সরকার, ফলত স্বাভাবিকভাবে যে কারণে পরিচ্ছন্নতার কারণ, সেই কারণটাই তো হয়ে যায়, অপ্রয়োজনীয় হয়ে যায়। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে, এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে গ্রাসরুট লেভেলে তুমি পুরসভাগুলো দেখো, তুমি পঞ্চায়েতগুলো দেখো, তুমি জেলা পরিষদগুলো দেখো, সমস্ত অস্থায়ী কর্মীতে ভরা। ফলত আলটিমেটলি নির্বাচন কমিশন চাইলেও স্থায়ী কর্মী, পার্মানেন্ট কর্মী পাবে কোথায়?
এক একটা পুরসভাতে তুমি যদি হিসেব করে দেখো, আমি ব্যারাকপুর সাব ডিভিশন একাধিক পুরসভার নাম এক্ষুনি বলতে পারি, যেখানে 1/5 পার্মানেন্ট কর্মী নেই। অর্থাৎ যদি 100 জন পার্মানেন্ট কর্মী থাকার কথা, সেখানে 20 জন আছে। যেখানে 1000 জন পার্মানেন্ট কর্মী থাকার কথা বড় পুরসভা বা কর্পোরেশনে, সেখানে 100-150 দিয়ে লোক চালাচ্ছে। ফলত যারা কন্ট্রাকচুয়াল, সেই কন্ট্রাকচুয়ালরা ডিপেন্ডেন্ট অন দ্য গভর্নমেন্ট, মানে সরকার শাসক দলের উপর ডিপেন্ডেন্ট। ফলত আলটিমেটলি তাদের দিয়ে অকাজ কুকাজগুলো করানোটা সুবিধে। ফলত স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আলটিমেটলি এই এসআইআরটা খুব ডিফিকাল্ট একটা টাস্ক হয়ে যাবে। জাতীয় নির্বাচন কমিশন যদিও চেষ্টা করছে খুব সিরিয়াসলি কাজটা করার, কিন্তু আলটিমেটলি এটা খুব আমার মনে হয় খুব কঠিন কাজ হয়ে দাঁড়াবে যদি না পার্মানেন্ট স্টাফ খুঁজে বার করা যায়। এবং তুমি যদি আরো একটা জিনিস খেয়াল করে দেখো, কিশোর, আমি এটা বলে শেষ করব, শিক্ষক সংগঠনগুলোকে বিভিন্নভাবে, তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনগুলোকে আইনি আদালতে প্রক্রিয়ায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের দিয়ে যেন বিএলওর কাজ করানো না হয়। তাহলে করবেটাকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে? ফলত স্বাভাবিকভাবে ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য রুলিং পার্টি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার হয়ে যাচ্ছে এই ঘটনায়। বেশ, আমি সৌরভপ্রিয় বাবুর কাছে। সৌরভপ্রিয় বাবু, স্পষ্ট প্রশ্ন, ইন্টেনশন সত্যি ইন্টেনশন এটা যে একদম গ্রাসরুট লেভেলে যদি চুরিটা হয়ে যায়, ভোট চুরি হয়ে যায়, তাহলে ওপরে গিয়ে আর চিন্তার বিষয়ই থাকে না। ভয়ঙ্কর অভিযোগ, সক্রিয় তৃণমূল কর্মী অথবা চুক্তিভিত্তিক কর্মী দিয়ে বিএলও নিয়োগ করে এইভাবে একদম বিএলও লেভেল থেকে চুরিটা শুরু হচ্ছে, এসআইআর হলেও যাতে কারচুপিটা করে ফেলা যায়। সৌরভপ্রিয় বাবু, ভয়ঙ্কর অভিযোগ। হ্যাঁ কিশোরয়, আসল বিষয়টা হচ্ছে যে 2026-এর পরাজয়টা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝে গেছে বিজেপি, যার জন্য কান্নাকাটি শুরু হয়ে গেছে, একদম স্টেট কান্নাকাটি। তার কারণ হচ্ছে এসআইআর হবে, রাজ্যে হবে এসআইআর, এরপরেও দেখছে যে এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো কোনোভাবেই সম্ভব না, কারণ জনতা আছে। মমতা প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর হবেই না, আপনি বলছেন এসআইআর হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ये कानून हम नहीं मानेंगे। না, একদম তাই, কালা কানুন নেই মানেঙ্গে। এসআইআর এর মধ্যে আমি বারবার এখনো একই কথা বলছি, যদি এই বাংলার বুকে এসআইআর এর নামে কোনো বৈধ ভোটারের নাম বা তৃণমূলকে ভোট দেয়, সেই সুবাদে সেই রাগের জন্য যদি কোনো ভোটারের নামকে বিজেপি বাদ দেওয়ার চেষ্টা করে, তাহলে অবশ্যই আমরা সেটা মানব না। তার জন্য রাস্তায় নেমে যে আন্দোলন আমাদের করার দরকার, সেই আন্দোলনই আমাদের করতে হবে। এবং জেনুইন ভোটারকে এটা তো ইসি বলবে, নির্বাচন কমিশন বলবে, একদম তৃণমূল তো বলবে না। এবং আমি বলি যে বিএলও নিয়োগ, বিজেপিও বলবে, ভালো কথা। এবার বিএলও নিয়োগ হচ্ছে, এই যে কান্নাকাটি, আমি কেন বললাম কান্নাকাটি, আমি এই জন্য বললাম, ওরা যেই বুঝেছে যে এসআইআর করেও আমরা কোনো কিছু করতে পারবো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 ইঞ্চি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা জনগণের মন থেকে সরানো যাবে না। এবার এই বিএলও নিয়ে কথা হয়ে গেছে যে না, এই বিএলও তৃণমূলের সব নিয়োগ হচ্ছে, এরা নিয়োগ হলে কিন্তু সত্যি তো চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হচ্ছে, সত্যিই হচ্ছে স্যার, এটা খবর হচ্ছে। চুক্তিভিত্তিক কর্মীদের যেখানে পার্মানেন্ট স্টাফ আছে, সেখানেও কেন চুক্তিভিত্তিক কর্মী দিয়ে বিএলও কাজ করানো হচ্ছে? আমি বলছি যে যারা নিয়োগ হচ্ছে তারা মনে মনে তৃণমূল, সেই মনের মধ্যে ব্রেন খুঁজে খুঁজে কি তোমরা তৃণমূল ছেড়ে দিলাম, চুক্তিভিত্তিক কর্মী দিয়ে কাজটা করানো কেন হচ্ছে যেখানে পার্মানেন্ট স্টাফ রয়েছে? এটা প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা। কেন হচ্ছে বলুন? আমি বলি পার্মানেন্ট স্টাফের সঙ্গে এখন যদি দেখা যায় যে আমাদের আরো কিছু মানুষের প্রয়োজন আছে, বা সঙ্গে আমাদের লোকবলটা দরকার, মানে ইলেকশন কমিশনের লোকবলটা দরকার, বা আরো এটা বাড়ানো, কারণ এত মানুষ সেখানে দাঁড়িয়ে চুক্তিভিত্তিক কর্মী সেইভাবে হচ্ছে। আপনাদের লাস্টে কথা বলতে, একদম শেষ করুন, লাস্টে একটা কথা বলি, যদি ভারতীয় সেনাবাহিনীতে যদি নরেন্দ্র মোদী চুক্তিভিত্তিক সেনা নিয়োগ করতে পারে, এখানে চুক্তিভিত্তিক সেনা নিয়োগ ভারতীয় সেনায় হচ্ছে না, চুক্তিভিত্তিক হচ্ছে না। আপনি অগ্নিবীরের যদি কথা বলেন, ওটা চুক্তিভিত্তিক সেনা নিয়োগ নয়, বেশ, ওটা আলাদা ডিবেট। আমি আসছি দীপ্তাশ বাবু, চুক্তিভিত্তিক এই জন্য হচ্ছে, উনি বলছেন প্রয়োজন আছে বলে, প্রয়োজন আছে বলে চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে। আচ্ছা, একটু আমার স্ক্রিনটা জুম করে দেখাতে বলবো। এটি একটি নাগরিক কনভেনশন। না, আপনি মুখে বলুন, আপনি কথা বলে যাবেন লাগাতার। আচ্ছা বেশ, ওনাকে বলতে তাহলে আর এরপরে সয়ে বসতে পারবেন না। না, আচ্ছা বেশ, ওনাকে বলতে দিন। সৌরভপ্রিয় বাবু প্লিজ। না, এতক্ষণ আপনি বলেছেন তো, এবার উনি ডিস্টার্ব করেননি আপনার, ভয় পেয়ে গেছি, বলুন। ভয় পেয়ে একটু চুপ করে বসুন। না, ভয় পেয়ে গেলাম। এই আমার এটা স্ক্রিনটা একটু জুম করে দেখাতে বলবো। না, আপনি মুখেই বলুন না, এখানে একটি দেখবেন নাগরিক কনভেনশন, সিএ এবং এসআইআর, এবং সেখানে কারা গেছেন, একজন ডব্লিউবিসিএস অফিসার, যিনি কিনা এখন এই মুহূর্তে কর্মরত। তো এইখানে, এবং তাকে নিয়ে গেছেন কে, তৃণমূলের এক কাউন্সিলর। তো
তো এরপরে দেখুন উনি বলছেন বিজেপি নাকি খুব কান্নাকাটি করছে এসআইআর নিয়ে, অথচ দেখছি আমরা রোজ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি রোজ নিয়ম করে 10টা স্টেটমেন্ট দেন এসআইআর নিয়ে এবং এসআইআর এর বিরোধিতা করে। আজকে বিহারে যখন 65 লাখ ভোটারের নাম বাদ পড়লো, তারপরে সেই নিয়ে প্রচুর হইচই হলো, সব বিরোধী দলগুলো মিলে তারা গিয়ে সুপ্রিম কোর্টে কেস করলো, কেস করে সেখানে তারা মানে কিছুই কাঁচকলা পেয়ে চলে এলো। তারপরে দেখা গেল যে সেখানে যখন ইসিআই যখন বলল যে যাদের নাম বাদ গেছে তারা পুনরায় আবেদন করুন, যারা পুনরায় আবেদন করলো সেটা 1 লাখও পেরোলো না, তাহলে বাকিরা কোথায় গেল? আজকে দেখুন পশ্চিমবাংলার ভোটার তালিকায় দেখা যাচ্ছে ব্রাত্য বসুর বাবা 10 বছর আগে মারা গেছেন, তার নাম এখনো ভোটার লিস্টে রয়েছে, 10 বছর ধরে তার নাম বাদ যায়নি। এরপরে তৃণমূলের এসআইআরের যেরকম বিরোধিতা দেখছি আমি, দীপক ঘোষ বলে তৃণমূলের এক অতি পছন্দের ব্যক্তি কিছুদিন আগে মারা গেছেন, তার নাম বাদ দিতে গেলেও মনে হয় এবার তৃণমূল বলবে যে আমরা 10 লাখ লোক নিয়ে রাস্তায় নেমে পড়বো। এসব কাণ্ড দেখে তো আমার মনে হচ্ছে যে রঞ্জিত ঘোষ নামে এক ভদ্রলোকের নামও এখন ভোটার লিস্টে আছে, তার নামটা বাদ দেওয়া হয়নি, কারণ কেউ হয়তো প্রতি বছর ভোটের সময় তার অপেক্ষায় থাকেন। আজকে দেখুন, আজকে উনি বলছেন কান্নাকাটি, অভিষেক ব্যানার্জি আজকে স্টেটমেন্ট দিয়েছেন যে বিজেপি নাকি সব বিএলএদের কিনে নিচ্ছে। আচ্ছা বিএলএ কারা? বিএলএ হচ্ছে বুথ লেভেল এজেন্ট প্রত্যেক পার্টির, ওনার পার্টির এজেন্টদের বিজেপি টাকা দিয়ে কিনে নেবে, মানে এরকম একটা অসম্ভব কথা বলে সৌরভ প্রিয়বাবু বলছেন বিজেপি কান্নাকাটি করছে। দেখুন আজকে বিএলওর কথায় আসি, যদি আপনাদের যেটা অভিযোগ সক্রিয় তৃণমূল কর্মীরা বিএলও হিসেবে নিয়োগ পাচ্ছে, সক্রিয় কর্মী সক্রিয় তৃণমূল কর্মী, এখানে আইপ্যাকের কর্মীদের অস্থায়ী কর্মী হিসেবে দেখিয়ে তাদেরকে বিএলওর কাজে লাগানো হচ্ছে। আমি ইসিআইকে বলবো, ইসিআই এর নিয়ম আছে, যদি রাজ্য সরকার তাদেরকে যথেষ্ট সংখ্যক কর্মী না দিতে পারে, তারা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে নিতে পারে, তারা ব্যাংক থেকে নিতে পারে, যে এই জায়গাগুলো থেকে তারা বিএলও নিন। যদি রাজ্য সরকার না দিতে পারে এই জায়গা থেকে বিএলও নিন এবং তাদের দিয়ে কাজ করান, কিন্তু ভোটার তালিকা পুরোপুরি পরিষ্কার চাই, একদম সাফ ভোটার তালিকা চাই, সেখানে যেন কোনো দীপক ঘোষের নাম না থাকে, ব্রাত্য বসুর বাবার নাম না থাকে, কোনো রঞ্জিত ঘোষের নাম না থাকে। বেশ, কারণ না, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে দীপ্তাশ বাবু, আমার ভয়টা হচ্ছে যদি সত্যি এই অভিযোগটা হয় যে একদম বিএলও যারা একদম গ্রাসরুট লেভেলে কাজ করবে তারাই যদি তৃণমূল কর্মী হয় বা তারা যদি ইনফ্লুয়েসড হয় অরিত্র, তাহলে পরে লিস্টটা সঠিক হবে কি করে? তাহলে এসআইআর এর আলটিমেটলি যে গোল, সেই গোলটা অ্যাচিভ হবে কি করে অরিত্র? দেখুন, প্রত্যেক সময় আমরা দেখেছি যে স্টেটের যারা কর্মী থাকেন তাদেরকে স্টেট নিজেদের কাজে ব্যবহার করে। আজকে আপনার আলোচনাটার মূল প্রেক্ষাপটটা এরকমভাবে হওয়া উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে নিজেই আলোচনাটা শুরু করে দিয়েছেন। কেন? তার কারণ তিনি নিজে মঞ্চ থেকে দাঁড়িয়ে হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন স্টেটের এমপ্লয়ীদেরকে যে ইলেকশন কমিশন কিন্তু ওই কয়েক মাসের জন্য, তারপর কিন্তু তোমরা ভুলে যেও না যে তোমরা কিন্তু স্টেটের হয়ে কাজ, স্টেটের কর্মচারী তোমরা। প্রশাসনিক সভা থেকে বলেছেন, প্রশাসনিক সভা থেকে হুঁশিয়ারিটা তিনি কাকে দিচ্ছেন? তার মানে কি নির্বাচন কমিশন আর রাজ্য সরকার এরা কি পরস্পর বিরোধী কোনো সংস্থা? তা তো নয়। নির্বাচন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন যাদের কাজ হচ্ছে ভোটটাকে স্বচ্ছভাবে করানো। এসআইআর প্রতি 20 বছর অন্তর হওয়ার কথা, দীর্ঘ বছর সেটা হয়নি কেন, সেটা নিয়ে আমাদের নির্বাচন কমিশনকে প্রশ্ন করা উচিত ছিল। এখন হচ্ছে, অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। তার কারণ দেখুন, এটা তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোতে গণতন্ত্রের যে বিপর্যস্ত পরিবেশ দেখতে পাচ্ছি, সেখানে ভারতবর্ষের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে গেলে এই ভুতুরে ভোটার, ডুপ্লিকেট নাম এইগুলো দিলে কিন্তু আমাদের নিজেদের, আজকে তৃণমূলের পক্ষে যারা কথা বলছেন, গণতান্ত্রিক বিপর্যয় হলে তারাও বিপদে পড়বে, ফলে একদম বিপদে পড়বে। তুমি হুমকির কথা বলছিলে, আমি আপনার কাছেই আসছি অরিত্র, একবার আমি শোনাই আপনি যে হুমকির কথা বলছিলেন, দর্শকরা আগেও শুনেছেন, আরো একবার শোনাই। হুমকি কিসের কথা বলছেন অরিত্র? প্রশাসনিক সভা থেকে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো, আবার অরিত্রর কাছে আসবো, তারপর কাসেম দা শুনুন। ইলেকশন কমিশন কাউকে ট্রান্সফার করে, কাউকে পোস্টিং করে, কাউকে দিল্লিতে ডেকে নিয়ে ভাবে যে তারা যেটা করবে সেটাই হবে। ওদের তো আয়ু 2 মাস না 3 মাস, তারপরে তো 5 বছর আমাদের হাতে থাকবে। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। অরিত্র কন্টিনিউ।
দেখুন, এখান থেকে একটা কনস্টিটিউশনাল থ্রেটের গন্ধ পাওয়া যাচ্ছে। তার কারণটা হচ্ছে, আমি স্টেট গভর্নমেন্টে চাকরি করলেও আমাদের সাংবিধানিক ব্যবস্থায় কিন্তু আলটিমেটলি ফান্ডটা কেন্দ্রীয় সরকার থেকে আসে, গোটাটা সেন্ট্রাল রিজার্ভ থেকে বাকি স্টেটগুলো ফেডারেল স্ট্রাকচারে ম্যানেজড হচ্ছে। ফলে সেই জায়গায় ইলেকশন কমিশনের 100% ক্ষমতা রয়েছে এবং তাদের কনস্টিটিউশনালি তারা এম্পাওয়ার্ড। সুপ্রিম কোর্ট পর্যন্ত এই কথাকে জাস্টিফাই করেছে যে নির্বাচন প্রক্রিয়ায় এসআইআর করানো, ট্রেনিং করানো, এই ব্যাপারগুলোকে অর্গানাইজ করবার জন্য স্বাধীন স্বায়ত্তশাসন দেওয়া রয়েছে সাংবিধানিকভাবে ইলেকশন কমিশনকে। ফলে এই কথা যদি মুখ্যমন্ত্রী বলেন যে ইলেকশন কমিশন চলে যাচ্ছে, ভুলে যেও না, তার মানে কি উনি থ্রেট করছেন আমার এখানকার যারা ডিএম রয়েছেন, বিডিও রয়েছেন বা বিএলও বিএলআরও রয়েছেন যে তোমরা তাহলে ইলেকশন কমিশনের বিরুদ্ধে চলে যাও। ইলেকশন কমিশনের বিরুদ্ধে চলে যাওয়া মানে সংবিধানের বিরুদ্ধে চলে যাওয়া, নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে চলে যাওয়া, আলটিমেটলি গণতন্ত্রের বিরুদ্ধে চলে যাওয়া। পশ্চিমবাংলাটাকে তাহলে ভারতবর্ষের বাইরে কিছু একটা আলাদা ভাবার চেষ্টা করা হচ্ছে, নাকি পশ্চিমবঙ্গ ওই বৃহত্তর ভারতের ম্যাপের একটা অংশ? যদি ম্যাপের অংশ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেন, তাহলে আমি বলবো এসআইআর অবশ্যই হবে। যদি যোগ্য ভোটারের নাম বাদ যায়, আগে এসআইআরটা হতে দিন না। কেন আপনারা বলছেন যে এসআইআর হতে দেবো না? এসআইআর হোক। আমি তৃণমূল কংগ্রেসের সাথে একমত এই বিষয়ে যে যোগ্য ভোটার কারোর নাম বাদ গেলে অবশ্যই বিদ্রোহ করতে হবে, সেই ব্যাপারে আমার কোনো আর্গুমেন্ট নেই। কিন্তু এসআইআর হতে দেবো না, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছেন এসআইআর করতে দেবো না। এই এসআইআর হতে দেবো না এই কথাটা টেকনিক্যালি ভুল, আমি অপোজ করছি। এসআইআর অবশ্যই হওয়া প্রয়োজন। ভুতুরে ভোটার, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার এরা বাদ গিয়ে, এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এসআইআর মানে কিন্তু শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নয়, নতুন ভোটারদের ইনক্লুড করাও কিন্তু এসআইআর এর একটা পার্ট। যারা নতুন ভোটার হতে, যারা নতুন প্রজন্মের মানুষ, ইউথ, তাদেরকে তো আমাকে নির্বাচন প্রক্রিয়ার অংশ দেওয়াতে হবে। ফলে সেই জায়গায় এসআইআর হোক। আমার একটাই আবেদন, একই কথা আমি সৌরভপ্রিয় বাবুর সাথে সহমত, এসআইআরটা হোক, যোগ্য ভোটারের যাতে নাম বাদ না যায়। যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায়, এটা একদম ন্যাচারাল, একটা ন্যাচারাল জাস্টিস। কিন্তু যোগ্য ভোটার তো ইলেকশন কমিশন ঠিক করবে। অরিত্র, আমি কাসেমদাকে প্রশ্ন করব, যোগ্য ভোটার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী তো ঠিক করবেন না। তারা বলতে পারেন যে নাম বাদ গেছে, আপনারা দেখুন, বিচার করবেন ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের উপর ফেথ না থাকলে সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে, যেটা তারা গিয়েছেন, এবং তারপর সেখানে বিভিন্নভাবে রায় এসেছে, আধার কার্ডও ইনক্লুড হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই অভিযোগটা যে বিএলও যারা হবে, যারা তৃণমূল কংগ্রেস যাদের চাইবে, কিংবা যারা শাসক দলের হয়ে কাজ করবে, এই অভিযোগটা যদি সত্যি হয়, তাহলে একদম গোড়ায় যদি গলত থাকে, গোড়ায় দুর্নীতি থাকে, কাগজটাই তো ভুল আসবে, লিস্টটাই তো ভুল আসবে, নাম বাদ পড়বে কোথা থেকে, বা ভুয়ো নাম বাদ যাবে কি করে? উত্তর কাশেম আলী। তুমিও জানো, আমিও জানি, আগামীকে জানতে হবে, এসআইআর মানতে হবে। এটা ফ্যাক্ট, এটা ঘটনা। আসলে মমতা ব্যানার্জি কাকে আড়াল করতে চাইছেন বা কাদেরকে আড়াল করে রেখে ভোট বৈতরণী ফের পার হতে চাইছেন 26-এ? সৌরভবাবু বললেন যে আমরা জেনে গেছি, বুঝে গেছি, আগামী দিন মমতা ব্যানার্জি আসছে। যদি এসআইআর হয়ে বিহারে 56 লক্ষ ভোটার যদি বাদ যায়, ভুয়ো ভোটার, রোহিঙ্গা ভোটার, অবাঞ্ছিত ভোটার, তারা যদি বাদ যেতে পারে, তাহলে পশ্চিমবাংলার অলিতে গলিতে এমন এমন জায়গা আছে সেখানে রোহিঙ্গা কলোনি, রোহিঙ্গা বস্তি গড়ে উঠেছে। তাহলে এই ভোটগুলো কি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক? তৃণমূল কংগ্রেস অবস্থানগত দিয়ে ঠিক করতে হবে। আর আপনার নেত্রী বা আপনার নেতা যুবরাজবাবু বলছেন যে 10 লক্ষ মানুষ নিয়ে ইসিএস অফিস ঘেরাও করব, নির্বাচন কমিশনকে আমরা করতে দেবো না, এসআইআর করতে দেবো না। এসব ফাঁকা বুলি আওয়াজ না দিয়ে বাংলার মানুষের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইমেজ তৈরি করুন। বলুন যে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় আছি এবং আপনাদের সাথে আছি। যারা সঠিক ভোটার, যারা ভোটার লিস্টে নাম আছে, তাদের যদি কোনোভাবে বাদ যায়, আমরা তাদের পক্ষে আছি। কেন এই গ্রামগঞ্জে গিয়ে প্রোপাগান্ডা করছেন, মুসলিম এলাকায় গিয়ে বলছেন যে এসআইআর নামে এনআরসি হবে, মুসলিমরা এখানে থাকতে পারবে না, তাদের তাড়িয়ে দেওয়া হবে? এই ভয় ভীতু সন্ত্রস্ত করে ফের নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন। 2021-এর আগে এনআরসির নামে পশ্চিমবাংলায় যে তাণ্ডব চলেছে, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে, ধুলিয়ান থেকে শুরু করে, উত্তর 24 পরগনার একাংশ, বসিরহাটের বিভিন্ন প্রান্তে জায়গাতে, কিন্তু এবারে যদি সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, পশ্চিমবাংলার মানুষ সমুচিত জবাব দেবে। আমরা চাই একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, স্বচ্ছতা আসুক, রোহিঙ্গা ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, বাংলাদেশি ভোটার এবং মৃত ভোটার, ভুয়ো ভোটার বাদ যাক। দেখবেন যদি পশ্চিমবাংলার ক্ষেত্রে এই বাদ যায়, তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্যা, প্রবলেম ক্রিয়েট করতে হবে, এটাই স্বাভাবিক। বেশ, উত্তর সৌরভপ্রিয় বাবু। না, আমি তো শুনলাম এতক্ষণ ধরে, আমি তো প্রথমেই একটা কথা বললাম
যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে আমি আবার এখানে দাঁড়িয়ে সেই একই কথা বলছি, যে এইখানে দাঁড়িয়ে যদি কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ দেয় বিজেপি, যে তারা তৃণমূলকে ভোট দেয় তাই তাদের নাম বাদ দেব, 10 লক্ষ লোক নিয়ে ইলেকশন, 10 লক্ষ, তার মানে হচ্ছে বলবে যে ভরসা না রাখলে তাহলে নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেন কেন? যদি আপনার ইসিআই এর উপরে ভরসা নেই তাহলে আপনি নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেন কেন ভাই? তাহলে নির্বাচনী প্রক্রিয়া থেকে নাম তুলে দিন। করবে নাকি উত্তরটা নাও না। না না আপনি বলুন ইসিআই এর উপরে ভরসা আছে ভাই, বলতে দেবে তো। ইসিআই এর উপরে ভরসা আছে, হ্যাঁ কি না? আমি বলছি আরে হ্যাঁ কি না, বলতে দাও। ইসিআই এর উপরে ভরসা আছে, হ্যাঁ কি না? কমিশন বলে যে সৌরভ প্রিয় দত্ত আপনি ভোটার না, আমাকে মেনে নিতে হবে নাকি? না না তারপরে তো আবেদন করতে পারেন। আপনি যদি আজকে বলেছিলেন আধার কার্ড বলতে হবে না, আপনার দাদু ছিলেন প্রিয় দত্ত, তিনি আজকে বেঁচে নেই, তিনি আজকে যদি গিয়ে অরিত্র গিয়ে বলে আমি অমল প্রিয় দত্ত, আমাকে ভোটার অমল প্রিয় দত্তের ভোটার হিসেবে মানতে হবে, সেটা কি আপনি বলবেন ঠিক? আরে এত বাচালতা ভালো না, একটু না না বাচালতা তো আপনি করছেন, একটা বাচালতা আমি করছি না, কে করছে বলতে পারি, সবাই বলতে দাও না। আমি বলছি যে এমন ইলেকশন কমিশনের উপর ভরসা আছে কি? আপনি সরাসরি যেমন ভাবে দীপক ঘোষ বা রঞ্জিত ঘোষের নাম আছে নাকি এটাও দেখা উচিত। আমি একদম মানছি ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ একজন ভালো ইঞ্জিনিয়ার মানসি সোনির নামটাও আছে নাকি এটাও দেখা উচিত। হ্যাঁ মানসি সোনির নামটা এখানে আছে নাকি? মানসি সোনিকে চেনো না? না আপনাকে তো বারণ করে না না রঞ্জিত ঘোষকে চিনলে মানসি সোনিকে চেনো না? আমরা সবাইকে চিনি, আমরা আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি এবং তাই রঞ্জিত ঘোষের নামে কেন সে ভারতবর্ষে অপেক্ষা করুন, রঞ্জিত ঘোষের নামে উত্থান হবে, এই ভোট দিতে আসেন, রঞ্জিত ঘোষ ভোট দিতে আসেন তার জন্য কে অপেক্ষায় থাকে? আপনি বলুন রঞ্জিত ঘোষের নাম নিলে আপনাকে আচ্ছা বেশ শোনা যাবে না, শোনা যাবে না, এভাবে নয়, এক এক করে দ্রুত উত্তর শেষ করে আমার কথা হচ্ছে ইলেকশন কমিশনের উপর ভরসা না থাকলে কোর্টে যেতে পারেন। 10 লক্ষ লোক দিয়ে ঘেরাও করব, 10 লক্ষ আছে ঠিক 10 লক্ষ লোক দিয়ে ঘেরাও করবে, এটা কি পার্সোনাল কমেন্ট না প্লিজ, পার্সোনাল কমেন্ট কোনো পার্সোনাল কমেন্ট না, বেশ ভালো তো ইনক্লুড হচ্ছে, ঠিক আছে এইভাবে নয়, না এইভাবে নয়, আমি একটা বাইট শোনাবো এখানে, বেশ পার্সোনাল কমেন্ট নয়, আমি একটা বাইট শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দুজনের বক্তব্য শোনাবো। কেন শোনাবো বক্তব্যের পর বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, পাল্টা শুভেন্দু অধিকারী শুনুন। আমার সম্ভবত মনে আছে 2002 একবার হয়েছিল লাস্ট, বেঙ্গলের কথা আমি বলতে পারি, কিন্তু সেটা করতে 2 বছর টাইম লেগেছিল। 2-3 মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা? ইজ ইট পসিবল মানে ফ্রম হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড or from physical ground? Is it possible? আপনি 2 বছরের খাওয়াটা একদিনে খেতে পারবেন? It is not possible to do the SIR only to satisfy BJP, to do it within 2-3 months before election. It's not possible. আপনি কি বলেছেন ওখানে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে 3 বছর লাগে, বিহারে 45 দিন লেগেছে, 2002 বাংলায় কতদিন লেগেছিল? 50 দিন। কিছু না, শুধুমাত্র মুসলিমদেরকে ভয় দেখানো আর টুপি পরানো। এর টুপি কেউ পরবেন না, না হিন্দু না মুসলমান। সৌরভ বাবু মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলেছেন এসআইআর হোনেই নেই দেঙ্গে, কেউ কানুন মানেঙ্গেই নেই। এখন বলছেন সময়টা এর মধ্যে হয় না, আরো বেশি সময় লাগা প্রয়োজন, অর্থাৎ হোনে নেই দেঙ্গে থেকে সময়টা একটু কম হয়ে যাচ্ছে তো এসেছেন, এরপর এটাও বদলে যাবে নাকি? তোমরা খুব ভুল করছো বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা আগেও বারবার করে একই কথা বলেছে যে যে সময়টা লাগে, ওনাকে উত্তর দিয়ে দিন, হ্যাঁ উত্তর দিন, তারপরে আসছি সৌরভ বাবু একদম আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেমে এসেছেন হোনে নেই দেঙ্গে থেকে, হোনে দেঙ্গে একটু বেশি সময় মে
होने देंगे? उत्तर নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সবার প্রথমে আওয়াজ তুলেছিল যে ভোটার লিস্টের সংশোধন করা দরকার, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ঢুকে আছে, এগুলো সংশোধন করা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম শুরু করেছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই হোনে নেহি দেঙ্গে, আমার কাছে কথা হচ্ছে যে একটা প্রসেসের সময় লাগে। হঠাৎ করে ভোটের আগে এসে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে হঠাৎ করে ভোটের আগে এসে মাত্র ৩-৪ মাস হাতের সময়, 10 কোটি 12 কোটি মানুষ আজকে বাংলায়, সেখানে দাঁড়িয়ে আমাদের এটা করতে একটু সময় লাগে, কিন্তু এত তাড়াহুড়ো করে করবে কি করে? হ্যাঁ, যদি কোথাও ভুল হয় সেই জায়গাটা কিন্তু আমরা প্রতিবাদ করব, পরিষ্কার কথা আমার কাছে। বেশ, আপনাকে জানিয়ে রাখি বিহারে 3 মাস সময় লেগেছিল এসআইআর হতে, তাই তো 3 মাস 3 সময় লেগেছে, 90 দিন মতো। এখানে কতদিন বাকি আছে ভোটের সেই হিসেবটা আপনি করে নিন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে সৌরভপ্রিয় বাবু, 2002-এ 50 দিন সময় লেগেছিল, এবার 90 দিন ভোটার লিস্ট বেড়েছে বলে। এই এবার হিসাব করে নিন আমাদের এখানে যদি এপ্রিল মাসে ভোট হয় কতদিন বাকি আছে, 1 নম্বর। আর 2 নম্বর প্রশ্ন সৌরভপ্রিয় বাবু খুব স্পষ্টভাবে জানাই, যদি ভোটের পর এসআইআর হয় আপনারা বলবেন এসআইআর হয়েছে ভোটের পর, কেন হয়েছে ভোটের পর, সবার তাহলে পদত্যাগ করা উচিত। আর যদি এসআইআর হয় ভোটের আগে, তাহলে বলবেন ভোটের আগে কেন এসআইআর হচ্ছে, ভোট হয়ে যাওয়ার পর হওয়া উচিত। সন্ময় বাবু, এই দুটো লজিক কোথাও সেলফ কন্ট্রাডিক্টরি না? তাহলে হবে কখন? এসআইআর হওয়ার প্রয়োজনই নেই তাহলে। সন্ময় দা, দেখো কিশোর, একটা কথা বলি, দুষ্টের ছলনার যেমন অভাব হয় না, এই চোরগুলো, তৃণমূল তো বেসিক্যালি চোর, তো ফলে এই চোরেদের চুরির নানান স্টাইলে যুক্তি সাজানোর একটা চেষ্টা থাকে, এটা নতুন কিছু না। তুমি চিন্তা করে দেখো, করবে তো নির্বাচন কমিশন কাজ, তো চোরেরা ডিসিশন নেবে নাকি? এ রাজ্যে চোর মুখ্যমন্ত্রী ডিসিশন নেবে নাকি? আমি তোমাকে বলি যে এখন টেকনোলজির যুগ, এখন ম্যাপিং, রুট ম্যাপিং, মানে তুমি 2002 এর নাম আছে কি? আপনারা, আপনি মুখ্যমন্ত্রীকে চোর বললেন কি করে? না 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 না, আপনি মুখ্যমন্ত্রীকে চোর বললেন কি করে? আপনি টাকা 26,000 মানুষের চাকরি চুরি করেছেন, আপনি টাকা চোর বলেছেন। এক সেকেন্ড, 26,000 মানুষের চাকরি করেছেন, তাই সৌরভপ্রিয়া বাবু, এক সেকেন্ড সৌরভপ্রিয়া বাবু, এক সেকেন্ড সৌরভপ্রিয়া বাবু, ওনাকে বলতে দিন, এইভাবে হবে না। আমি অডিও ডাউন রাখবো, স্টুডিও অডিও ডাউন। এক সেকেন্ড, এইসব বলেন আপনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কি? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে নক্কারজনকভাবে এই কথা বলতে পারেন, যেটা আপনি এখানে রিপিট করছেন। বেশ, সন্ময় দা রিপিট, বেশ, সন্ময় দা কন্টিনিউ, অডিও ডাউন, সন্ময় দা কন্টিনিউ। মোদি ভোট চোর, বেশ, এইসব বললাম না, এটা ডিবেট হতে পারে না, এটা কোনো সুস্থ ডিবেট হতে পারে না। সন্ময় দা অডিও ডাউন। না, এটা কোনো ভদ্রসভ্য ডিবেট হতে পারে না স্যার। ওনার মনে হচ্ছে আপনি তার উত্তরে আপনার কথা বলবেন, কিন্তু চিৎকার করে স্লোগান দেবেন না। সন্ময় দা শেষ করুন। দেখো কিশোলা, সরকারটা তো চোর, এ তো অস্বীকার, আমি ব্যক্তিকে ধরছি না, সরকারটা চোর। তো ফলত স্বাভাবিকভাবে সেই সরকার যারা চালাচ্ছেন তারা চুরি নানাবিধ স্টাইল নেবেন। আর ঘটনা হচ্ছে টেকনোলজির যুগ। আজকে 2002, 3, 4 যে সময় এসআইআর হয়েছিল সেই সময় টেকনোলজির যা প্রয়োগ, এখনকার টেকনোলজির প্রয়োগ তো অন্যরকম। এখন তো তোমার ডুপ্লিকেট নাম আছে কিনা, বাঁকুড়ায় তোমার নাম আছে কিনা, কালিম্পংয়ে তোমার নাম আছে কিনা, দমদমে তোমার নাম আছে কিনা, পানিহাটিতে তোমার নাম আছে কিনা, এটা তুমি একটা বোতাম টিপলে জানতে পারবে। এক, দ্বিতীয়ত যে ম্যাপিং সিস্টেম, 2002 সালে যাদের নাম আছে তাদের আইডেন্টিফিকেশন, বিহারে এই ম্যাপিং সিস্টেমে 70% সাকসেস রেট পাওয়া গেছে। অর্থাৎ যে মানুষটার কাছে একজন বিএলও ফর্ম নিয়ে গিয়ে দিচ্ছেন, তার আগে তাকে বলে দিচ্ছেন যে আপনার নাম এই বুথে এত তারিখ 2002 এই সময় ছিল। সেটা বিহারে যদি 70% থাকে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 60 to 65% হবে। ফলত এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন না, গতকালও বলেছেন, আজকেও বলেছেন যে 3 বছর লাগবে, 2 বছর লাগবে, এটা ওর সরকার চালানো নাকি? ঠিক, এটা সরকার চালানো নাকি? তার মানে এই লজিকটাও ধোপে টিকছে না। শোনা, সময় কম, আমি আসছি আবার আপনার কাছে। এই লজিকটাও ধোপে টিকলো না যে এই সময় হবে না, এত বছর লাগবে, এত দিন লাগবে, কারণ এর আগে হয়েছে 50 দিনে, 90 দিনে। এই লজিক ধোপে টিকছে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় কি মরিয়া হয়ে পড়েছেন, তাই জন্য কমিশনের নির্দেশ অমান্য করছেন এবং এবার আদালতে গিয়েছে মামলা। কি হয়েছে বিষয়টা, প্রতিবেদন, তারপর আসছি ডিবেটের পরের অংশে দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে। দেখুন। কমিশনের নির্দেশের পরেও রাজ্যের তরফ থেকে দায়ের করা হয়নি কোনো এফআইআর। আদালত রিপোর্ট তলব করুক, তাহলেই সমস্তটা স্পষ্ট হবে কার নির্দেশে রাজ্য এফআইআর করলো না। এই মর্মেই আদালতের রিপোর্ট জমা দিল কমিশন।
কাকদ্বীপের এক নির্বাচনী আধিকারিক তার তরফ থেকে একটি মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় সিবিআই তদন্তেরও আবেদন জানানো হয় এবং সেই মামলাতেই আজ কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে এই রিপোর্ট জমা দিয়েছে কমিশন। পাশাপাশি কমিশনের আরও বক্তব্য, অক্টোবরের মধ্যেই রাজ্যে এসআইআরের সংক্রান্ত সমস্ত কিছু ঘোষণা করা হবে এবং তারপরেই এই সমস্ত প্রক্রিয়া শুরু হবে, ঝাড়াই বাছাইয়ের কাজও শুরু হবে। তবে পরের শুনানিতে কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। মামলার পরের শুনানি রয়েছে আগামী নভেম্বর মাসে। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা। কিশোরের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ। একদম তৃণমূল স্তরে দুর্নীতি চলছে কি, এবং দুর্নীতি তৃণমূলের যুদ্ধনীতি, এই যুদ্ধ বা এই নির্বাচনে জিততে মরিয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কি এই পদ্ধতি? ফিরবো আলোচনায় অরিত্রর কাছে। অরিত্র 30 সেকেন্ড উত্তর। দেখুন, উত্তর একটাই, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার ফলে রাজনৈতিক স্বার্থে রাজনৈতিকভাবে সরকারি কর্মীদের ব্যবহার করছেন। এতদিন প্রচ্ছন্নভাবে করতেন, এখন মঞ্চ থেকে দাঁড়িয়ে তাদের কথা শুনে দেখা যাচ্ছে তারা প্রত্যক্ষভাবে সামনাসামনি দেখিয়ে করছেন। তাই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে রাজ্য সরকারের কর্মচারী ইসিআইকে অস্বীকার করছেন। আমরা এরকম বিভিন্ন জায়গায় ভোট রিগিংয়ের সময় দেখেছি যে বিডিও বা তার ওই সমস্ত লোকজনরা দাঁড়িয়ে আছে, কিভাবে বিভিন্ন জায়গায় লোডশেডিং করে ভোট টোট চুরি করানো হচ্ছে, কিভাবে দৌড়ে পালিয়ে যাচ্ছে, পুলিশ নীরব হয়ে দেখছে। এগুলো আমরা সবসময় দেখেছি বিভিন্ন জায়গায়। ফলে সে জায়গায় আমার একটাই মনে হয় যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিতে আকণ্ঠ ডুবে গিয়েছে। এখন শেষ বাঁচার জন্যে তারা এসআইআরকে আটকাতে চাইছে। তার কারণ ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার, ডুপ্লিকেট ভোটার তৃণমূল কংগ্রেসের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই ভুয়ো ভোটার বাদ দিয়ে স্বচ্ছ নির্বাচন হোক, মানুষকে তাদের ভোটটা দিতে দিন। তাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবার জয়ী হন আমরা গ্রহণ করব। অবশ্যই। 30 সেকেন্ড দীপ্তা সজশ। কিশলয়, প্রথম কথা, দুর্নীতি আছে বলে তৃণমূল দলটা আছে। আজকে যদি দুর্নীতি না থাকতো তৃণমূল দলটাই উঠে যেত। এখানে আজকে মমতা ব্যানার্জি ভোটের সময় বলবেন 294 কেন্দ্রে আমি প্রার্থী, আর যখন চাকরি চুরি হবে তখন পার্থ রেশনের চুরি বালু, কয়লার চুরি অমুক, এর চুরি অমুক, ওই চুরিটা ভাইপো, তা করলে তো হবে না। 294 কেন্দ্রে যিনি প্রার্থী সমস্ত চুরির দায়ও তেনার। আজকে বললে হবে না যে মুখ্যমন্ত্রীকে চোর বলা যাবে না। মুখ্যমন্ত্রীর তার সরকারের তার আমলে তার সরকারে একের পর এক চুরি হচ্ছে, 26,000 লোকের চাকরি গেছে। অতএব মুখ্যমন্ত্রীকে সেই চুরির দায় নিতে হবে, এবং মুখ্যমন্ত্রী যদি সেই চুরির দায় এড়াতে যখন পারছেন না, মুখ্যমন্ত্রীকেও চোর না বদনাম শুনতে হবে, এবং তিনি চোর চোর চোর। বেশ, 30 সেকেন্ড কাশেম আলী। চোরকে যদি চোর বলা হয় লজ্জা পাওয়ার কিছু নেই। চোরই তো চোরই হয়, চারিদিকে আওয়াজ তাই। এটা তো মানতে হবে আপনাকে। কয়লা চোর, গরু চোর, রেশন চোর, শিক্ষা চোর, স্বাস্থ্য চোর, সর্বত্রই চোর। তৃণমূল কংগ্রেস হচ্ছে সর্বভুক প্রাণী, সব কিছু ভালোবাসে, সব কিছু খেয়ে নেবে মুহূর্তের মধ্যে। আপনি নিমেষেই উদাও হয়ে যাবে সব কিছু। এখন তো শুনছি ডেড বডি পর্যন্ত, কঙ্কাল পর্যন্ত চুরি করে তৃণমূল কংগ্রেস বিক্রি করে দিচ্ছে কোন নবদ্বীপ কোন শ্মশান থেকে। তো তৃণমূল কংগ্রেস এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে, গ্রাম বাংলার বাচ্চা বাচ্চা ছেলেরাও বলে তৃণমূল মানে সর্বভুক প্রাণী, তৃণমূল মানেই চোর, আর যিনি কর্তৃ আছেন তিনিও চোর। বেশ, 30 সেকেন্ড। না, আমি নরেন্দ্র মোদীকে কখনোই এইভাবে করে চোর বলবো না। তিনি আমাদের প্রধানমন্ত্রী। এই অসভ্যতা আমি করো না, কিন্তু মোদীকে আমি কখনো চোর বলবো না। আমাকে টাইম দাও। নরেন্দ্র মোদীকে আমি চোর বলবো না। নরেন্দ্র মোদী হচ্ছে একটা মাফিয়া, একটা ডাকাত। একদম বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা যায় নাকি? মমতাকে বলা যায় না। উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলে হচ্ছে প্রশাসনের মতন একটা মাফিয়াকে নিয়েছে, না না, এটা বলতে পারেন না। মতন একটা মাফিয়াকে নিয়েছে, না বলতে পারেন না। দুর্নীতির মাফিয়াদের নিয়ে প্রধানমন্ত্রী চলছে। তাই প্রধানমন্ত্রী একটা মাফিয়া, ডাকাত। 2 কোটি ফেক রেশন কার্ড বেরিয়েছে। বেশ, 2 কোটি আমি স্পষ্টভাবে বলছি। এক সেকেন্ড সৌরভ প্রিয়া বাবু। আজ অবধি আপনাদের সাহস নেই যে সৌরভ প্রিয়া বাবু দুর্নীতি নিয়েছে আপনারা আদালতে মামলা করতে যাবেন না। আমি মুখ্যমন্ত্রীকে পার্সোনালি চোর বল, আমি মুখ্যমন্ত্রীকে পার্সোনালি কেউ চোর বলুন কেন অ্যালাউ করব না। এক সেকেন্ড আমি শুনুন। এক সেকেন্ড সৌরভ প্রিয়া বাবু, এক সেকেন্ড দীপ্তাশ বাবু, এক সেকেন্ড। মুখ্যমন্ত্রীকে পার্সোনালি কেউ চোর, ডাকাত, মাফিয়া বলুক, এটাও আমি অ্যালাউ করব না। আমি স্পষ্ট শুনেছি ওনারা বলেছেন মুখ্যমন্ত্রীর আমলে, মুখ্যমন্ত্রী যখন বলেছেন যে প্রত্যেকটা সিটে মুখ্যমন্ত্রী সরকারের কথা বলেছেন। বেশ, একদম ছোট করে উত্তর যদি দিতে চান দিন, কোনো পার্সোনাল অ্যাটাক না করে যদি উত্তর দিতে চান একদম 10 সেকেন্ডে। আমি পরিষ্কার একটা কথা বলবো, দুর্নীতির মাথাদেরকে দুর্নীতির মাথাদেরকে যদি বিজেপি মনে করে তার ওয়াশিং মেশিনে ঢুকিয়ে পরিষ্কার করে নেবে, এইটাই হচ্ছে বিজেপির নীতি, যে তোমরা যদি কেউ দুর্নীতি করো আমার এখানে ওয়াশিং মেশিনে ঢোকো, ব্যাস সঙ্গে সঙ্গে তুমি পরিষ্কার হয়ে যাবে। 30 সেকেন্ড আমি শর্মাদার কাছে যাবো, তারপর অরিত্র। 30 সেকেন্ড।
না কিশোরায় আমি একটা কথা খুব পরিষ্কার বলি, সৌরভপ্রিয় বাবু গায়ে মাখলেন, আমি তো ব্যক্তি কাউকে বলছি না, সরকারটা চোর। এখন ঘটনা হচ্ছে সরকার চোর বললেও বলা যাবে না, সেই পর্যায়ে পড়েনি। আমি বলছি, আমি একটা কথা বলি, একটুখানি বলে নিই, সেটা হচ্ছে রেশন দুর্নীতিতে যদি একটু খেয়াল করে দেখো, রেশন দুর্নীতিতে শুধু দক্ষিণ 24 পরগনায় 17 লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে। কিসের জন্য? ডিজিটালাইজড হওয়ার জন্য। অর্থাৎ রেশন ব্যবস্থাটা ডিজিটালাইজ করার জন্য যখন কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দপ্তর দাবি করেছিল পরিষ্কার ভাবে, তখন এই রাজ্য সরকার বিরোধিতা করেছিল। কেন ডিজিটালাইজ করা যাবে না? ঠিক একইভাবে কিন্তু ইলেকশনেও ভোটিং পদ্ধতিটা পুরো পরিচ্ছন্ন করার ক্ষেত্রে একইভাবে একটা সরকার বিরোধিতা করছে। এখানেই তো এখানেই প্রমাণ। একদম 10 সেকেন্ড অরিত্র। হ্যাঁ, সময় শেষ। 10 সেকেন্ড আগেই আপনাদের এখানে হেডলাইন দেখছিলাম যে মাধ্যমিকের কার্ড নেওয়ার জন্য একেবারে রেড়ে পড়ে গেছে পর্ষদে। ফলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে আইডেন্টিটি, ফেক আইডেন্টিটি নিয়ে অনুপ্রবেশ বাংলার গুরুত্বপূর্ণ সমস্যা। একাধিক বাংলাদেশিকে লাভলি খাতুনের মতো লোকজনকে পঞ্চায়েত প্রধান না কি সমস্ত করে দিয়ে যে দল রয়েছে, সেই দলের উচিত এসআইআর নিয়ে কোনো কথা না বলা। এসআইআর হবে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাতিল হবে, স্বচ্ছ নাগরিকরা ভোটাধিকার যাতে পায় সেই ব্যাপারে 10 সেকেন্ড কাশেম আলী, 10 সেকেন্ড। দেখুন, ভোটার লিস্ট তো স্বচ্ছতা আনতেই হবে এবং নির্বাচনটা স্বচ্ছতার সাথে হোক, সঠিকভাবে হোক। জয় পরাজয় মানুষ নির্ণয় করবে, মানুষ ঠিক হবে। কিন্তু একজন দলের সুপ্রিমো তিনি ঠিক করে দেবেন যে এসআইআর হতে দেব না বা করতে দেবো না। ভুয়ো ভোটার বাদ গেলে আপনাদের সমস্যা ঠিক। সমস্যাটা কোথায়? ভুয়ো ভোটার বাদ গেলে, একদম সময় শেষ কাশেম বাবু, ভুয়ো ভোটার বাদ গেলে সমস্যাটা কোথায়? সমস্যা তাদেরই হবে যারা ভোট চুরি করবে। এবার ভোট চুরির কি নতুন পদ্ধতি আসছে? বিএলও নিয়োগ করে প্রশ্ন উঠছে, ভয়ঙ্কর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। নজর থাকবে এবং প্রতিনিয়ত এই নিয়ে খবর আমরা করতে থাকবো। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিউজ নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বড় ব্রেকিং নিউজ। কিশোরগঞ্জের অগ্নিবাণে বঙ্গবাসীকে পুজোর উপহার দিল রেল। ভাগলপুর থেকে রামপুরহাট রেল লাইনের কাজ সিঙ্গেল লাইন করা হবে ডাবল লাইন, অর্থাৎ সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইন হয়ে যাবে এই রেলপথ। মোট 177 কিলোমিটার হবে ডাবল লাইন, এর মধ্যে 47 কিলোমিটার রেল লাইন বাংলায় রয়েছে। এই প্রকল্পে মোট 3169 কোটি টাকা বরাদ্দ করেছে রেলওয়ে। সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অত্যন্ত বড় খবর, রেলওয়ের তরফ থেকে বঙ্গবাসীকে পুজোর উপহার। রিপাবলিক বাংলা জ্যাক অলিভার স্টুডিও থেকে এতক্ষণ দেখছিলেন কিশোরগঞ্জের অগ্নিবাণ। ফিরছি ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।